আহসান মঞ্জিলের এক কোণে এভাবেই যত্ন করে রাখা হয়েছে তখনকার হাতির দাঁত বিশিষ্ট একটি মাথা। আগেকার দিনে নবাব জমিদাররা এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম ঘোড়ার গাড়ি ব্যবহার করেই চড়তেন। আর আমরা দেখতে পাচ্ছি নবাবদের ব্যবহারের তৈজসপত্র। এইখানে রয়েছে খাট, চেয়ার, ড্রেসিং টেবিল সহ আরো নানা সম্মানিত সুধী, আজকে আমরা গিয়েছিলাম আহসান মঞ্জিল ঘুরতে এবং আপনাদের তার ইতিহাস ও ঐতিহ্য এবং তখনকার নবাবদের তৈজসপত্র সম্পর্কিত সামগ্রিক ধারণা দিতে। যেহেতু শুক্রবারে গিয়েছি, লাইন দেখে একেবারে মাথা চৌড়া হয়ে গিয়েছে। একেবারে শেষ মুহূর্তে গিয়েছি আর এখনো এত লম্বা লাইন। কিভাবে যে আজকে ভিতরে ঢুকবো, ভিতরে না ঢুকতে পারলেও যে একেবারে আজকের সম্পূর্ণ গোড়াটাই মাটি হয়ে যাবে। তড়িঘড়ি করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, আর সে এখন বলি বুদ্ধিটা কি। বুদ্ধিটা হলো, আমার সাথে একজন মহিলা ছিল যার মাধ্যমে টিকিট খুব সহজেই সংগ্রহ করে নিয়েছি, কারণ মহিলাদের লাইনটা একেবারে যে ছোট ছিল। মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা টিকিট পেয়ে যাই। আর যদি ছেলেদের লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো তাহলে 30 থেকে 40 মিনিট চলে যেত, আর তখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, আর আজকে ভিডিও সংগ্রহ করে না করেই কিন্তু বাসায় ফিরতে হতো। আমরা যখন ভিতরে প্রবেশ করব ততক্ষণে অনেকেই আহসান মঞ্জিল ঘুরে কিন্তু বের হয়ে যাচ্ছে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নতুন পুরাতন ও প্রকৃতি নিয়ে আমি সৈকত শুভ। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি পুরান ঢাকার আহসান মঞ্জিলে, যেটাতে আগে ছিল নবাবদের বসবাস, বর্তমানে সেটি কিন্তু জাদুঘর হিসাবেই আছে। তো আজকে আমরা এসে পড়েছি, ঘুরবো, দেখবো এবং সেটার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। বিশেষ করে আপনারা যারা শুক্রবারে আসবেন, মাথায় রেখে আসবেন, টাইম নিয়ে আসবেন, তা না হলে যে পরিমাণে ভিড় দেখতে পারবেন সেটাই। চলুন দেখি। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে এই মুহূর্তে আমরা আহসান মঞ্জিলে প্রবেশ করি। ততক্ষণেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা লাইন ছিল। সেই লাইন পেরিয়ে যদি আজকে আমরা ভিতরে প্রবেশ করতে হতো তাহলে কিন্তু আজকে আর ঢুকাই হতো না, আমাদের দিনটাই বৃথা যেত। আমরা ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি আজকে শুক্রবারে দর্শনার্থীদের প্রচুর পরিমাণে ভিড়, আর সেই ভিড়ের মধ্যেই কিন্তু আজকে আমরা আহসান মঞ্জিল দেখব এবং সে সম্পর্কে আপনাদেরকেও কিন্তু জানাবো। সম্মানিত সুধী, আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। যখন দর্শনার্থীদের ঠাসাঠাসি অবস্থায় থাকে তখন আসার এক মজা, যখন ফাঁকা থাকে তখন আসার আরেক মজা। আজকে আমরা শুক্রবারে এসেছি, শুক্রবারে এত দর্শনার্থী দেখে আসলে আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে। এর আগেও একবার আমি আহসান মঞ্জিলে এসে ঘুরে গিয়েছি, তখন সেটির ভিডিও করা হয়নি। আহসান মঞ্জিলের মূল ফটকটিতে দর্শনার্থীদের প্রচুর ভিড়। সবাই আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করার আগে এই মূল ফটকটিতে উঠে যে যেভাবে পারে সুন্দর করে ফটো সেশন করে, কারণ এইখান থেকে আহসান মঞ্জিলের যেই সামগ্রিক ভিউটা আছে এবং উপরের যে গম্বুজটা আছে সেটা স্পষ্টভাবে দেখা যায়। সম্মানিত সুধী, আমিও তার ব্যতিক্রম করিনি।
সবার আগে ফটো সেশন করে এই সিঁড়ি থেকে মূল ভিউটা দেখে এবং আপনাদেরকে দেখাবো। তারপরে পাশের যে ভবনটি আছে ওই ভবনের ভিতরে আগে প্রবেশ করতে হবে, ওই ভবনটি ঘুরে তারপরে এই ভবনে আসতে হবে এবং এইখান দিয়ে এক্সিট করতে হবে। সম্মানিত সুধী, আজকে শুক্রবার আর এত দর্শনার্থী দেখে আসলে আমার কাছে ভালো লাগছে। পরন্ত বিকেলে সূর্যের রশ্মিটা যখন আহসান মঞ্জিলে পড়ছে, এক অন্যরকম ভাবে ফুটে উঠছে আহসান মঞ্জিলের সামগ্রিক ভিউটা। দেখতে পাচ্ছেন মূল ভবনের সাথে আরো একটি ভবন রয়েছে, ওই ভবনের জাদুঘরে সবার আগে প্রবেশ করতে হবে। তারপরে ওইটা ঘুরে ওই সাইড দিয়ে আবার টিকিট দেখিয়ে প্রবেশ করতে হবে সম্মুখ ভাগের এই ভবনটিতে। তো চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে সামগ্রিক অফিস এবং অন্দরমহলের গ্যালারিটা আপনাদের সামনে তুলে ধরি। সম্মানিত সুধী, এই আন্দরমহলে পা রেখে আমার একটা অনুভূতি হলো, আর অনুভূতিটা হচ্ছে গিয়ে এক সময় এই ফ্লোরে পা পড়তো তাদের দাস দাসীদের সহ নবাবদের। বর্তমানে এই আন্দরমহলে পদচারণায় মুখরিত হচ্ছে গিয়ে দর্শনার্থীদের। সময়ের কত পার্থক্য, সময়ের কত ব্যবধান, আর এই ব্যবধানে কোনো একদিন এই অন্দরমহলটি যে বিলীন হয়ে যাবে। আন্দরমহলের নিচের অংশগুলোকে ব্যবহার করা হতো বিভিন্ন অফিস এবং লাইব্রেরির হিসাবে। আমরা এখন উপরে যাব এই সিঁড়ি বেয়ে। ক্লান্ত শরীর নিয়ে অনেকেই বসে বসে বিশ্রাম করছে, আবার অনেকেই মনে এক তৃপ্তির রাস হাসি নিয়ে উপরের দিকে উঠছে, গিয়ে দেখবে তখনকার নবাবদের ব্যবহৃত সকল তৈজসপত্র সহ সামগ্রিক বিষয়বস্তু। আসলেই প্রথম গ্যালারিতে ঢুকেই আমরা দেখতে পারলাম তখনকার নবাবদের সামগ্রিক যত ছবি আছে ওই ছবিগুলো দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে এবং তাদের পরিচিতি পর্বটা প্রথম গ্যালারি থেকেই সেরে নেওয়া হলো এবং ওইখানে আছে তাদের ব্যবহৃত কিছু সিরামিক্সের তৈজসপত্র। চলুন আমরা ওই জিনিসগুলো দেখতে দেখতে এই আহসান মঞ্জিলের ইতিহাসটুকু একটু জেনে নেই। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামের একটি প্রমুখ ভবন তৈরি করে। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। তার পরবর্তী সময়ে বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিতি ছিল। এরপরে 1830-এ বেগম বাজারের বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নওয়াব আব্দুল গনি এই প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। এখানে দেখা যাচ্ছে নবাবদের ব্যবহৃত বিভিন্ন
জিনিসপাতি যেগুলো যুদ্ধের জন্য তারা ব্যবহার করত। মাথার প্রোটেকশন সহ শুরু করে রয়েছে তাদের তখনকার ব্যবহার করা তামা দিয়ে তৈরি করা বদনা সহ সামগ্রিক তৈজসপত্র। সম্মানিত সুধী, আমরা একটি কক্ষ দেখে অন্যটির দিকে এগিয়ে যাচ্ছি। মোট এইখানে 31টি কক্ষের মধ্যে প্রদর্শনী রয়েছে। চলুন একে একে আমরা সবগুলো অল্প অল্প করে দেখার চেষ্টা করি। আমরা যেতে যেতে আরেকটি কক্ষে প্রবেশ করে দেখতে পেলাম রংমহলের 31টি কক্ষের 30টিতেই প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। 9টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিথজ কাপ কর্তৃক 1904 সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তুষখানা ও ক্রুকারিস কক্ষে থাকা তৈজসপত্র ও নওয়াব এসেস্টের পুরনো অফিস ও এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। এছাড়া উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িক কালের সাদৃশ্যপূর্ণ নিদর্শনাদি ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগ্রহীত নিদর্শনের সংখ্যা মোট 4077টি। এর আগের বার যখন এসেছিলাম এইখানে যে প্রদর্শনীটি দেখতে পাচ্ছি সেটা দেখতে পাইনি। এখন দেখতে পাচ্ছি নবাবদের হাম্বাম খানার একটি সুন্দর দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো দর্শনার্থীরা দেখছে। আমরা উপর দিক দিয়ে ওইগুলো দেখে আমরা পাশের যে বিল্ডিংটি রয়েছে একেবারে মূল ফটক সহ ওই বিল্ডিংটিতে এখন প্রবেশ করতে যাচ্ছি। তো ওইখানে আবার রয়েছে আরেকটা সিকিউরিটি পারপাস, ওইখানে আবার টিকিটটা দেখিয়ে তারপরে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। দেখা যাক, সামনে এগিয়ে যাচ্ছি। আর ফোন নিয়ে প্রবেশ করতে দেই কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয়। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে হেঁটে যাচ্ছি মূল ভবনের পিছনের রাস্তা দিয়ে। ওই দিক দিয়ে আমরা দ্বিতীয় ভবনটিতে এখন প্রবেশ করব। আমরা ওইখানে সিকিউরিটিকে দেখিয়ে তারপরে উপরে উঠে গেলাম। বাকিটুকু ভিডিও করা হয়নি কারণ ওইখানে সিকিউরিটিরা দিচ্ছিল না। চলুন আমরা আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী সম্পর্কে কিছুটা ইতিহাস জেনে নিই। এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে। একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। মূল ভবনের বাইরে ত্রিতোরণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর, একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলোও সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তোরণ আছে, যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে, বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে। পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে। 1 মিটার উচ্চর বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির পরিমাণ 125.4 মিটার এবং 28.75 মিটার। নিচতলার মেঝ থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার ও দোতলার 5.8 মিটার। আগের দিনের নবাব কিংবা জমিদারদের বাড়িতে শোভা পেত হাতির মাথা কিংবা সিংহের মাথা কিংবা হরিণের মাথা। তাছাড়াও শোভা পেত বিভিন্ন ধরনের মূল্যবান পশু পাখির চামড়া। আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর খোদাই করা বিভিন্ন নিত্য আকৃতির নকশা করা একটি দরজা, যেটা বা হয়তোবা এই প্রাসাদেরই কোনো কক্ষে শোভা পেয়েছিল। বর্তমানে এটি এইখানে এভাবেই সংরক্ষণ করা আছে। আর কিছু দূর সামনে গেলেই ঢাকার নবাবদের বংশের একটি
তালিকা দেখতে পাওয়া যায়, যেখানে সিলসিলা মোতাবেক কে কার বংশধর সেটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং সর্বশেষ নবাব হাবিবুল্লাহর বংশধরদের চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। সম্মানিত সুধী, আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহসান মঞ্জিলের সামগ্রিক বিষয়াদি। তো আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আহসান মঞ্জিলের 23টি গ্যালারিতে যা যা প্রদর্শনী করে রাখা হয়েছে তা চলুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই। গ্যালারি 1-এ আছে আহসান মঞ্জিল ও পরিচিতি, গ্যালারি 2-এ আহসান মঞ্জিল পরিচিতি, গ্যালারি 3 প্রাসাদ ডাইনিং রুম, গ্যালারি 4 গোলগড় নিচতলা, গ্যালারি 5 প্রধান সিঁড়িগড় নিচতলা, গ্যালারি 6 আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল, গ্যালারি 7 মুসলিম লীগ কক্ষ, গ্যালারি 8 বিলবোর্ড কক্ষ, গ্যালারি 9 সিন্ধু কক্ষ, গ্যালারি 10 নওয়াব পরিচিতি, গ্যালারি 10 কুনার সিঁড়িগড়, গ্যালারি 11 প্রতিকৃতি, গ্যালারি 12 নওয়াব সলিমুল্লাহ স্মরণে, গ্যালারি 13 প্রতিকৃতি 2, গ্যালারি 14 হিন্দুস্তানি কক্ষ, গ্যালারি 15 প্রধান সিঁড়িগড় দোতলা, গ্যালারি 16 লাইব্রেরি কক্ষ, গ্যালারি 17 কার্ড রুম, গ্যালারি 18 নবাবদের অবদান ঢাকার পানীয় জলের ব্যবস্থা, গ্যালারি 19 স্ট্যাট বেডরুম, গ্যালারি 20 নবাবদের অবদান ঢাকার বিদ্যুৎ ব্যবস্থা, গ্যালারি 21 প্রাসাদ ডাইনিং রুম, গ্যালারি 22 গোলগড় দোতলা, গ্যালারি 23 বলরুম নাচঘর। সম্মানিত সুধী, আমরা একেবারে নবাবদের যাবতীয় তৈজসপত্র থেকে শুরু করে তাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে সব কিছু তো আর তুলে ধরা সম্ভব নয়, যতটুকু পেরেছি ঘুরে দেখিয়েছি। কেমন লেগেছে একটু জানাবেন। আর শুক্রবারে দেখুন একটু অবস্থা, পর্যটকদের কি পরিমাণ ভিড় ছিল। সম্মানিত দর্শক, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে নবাবদের বাসভবন সহ তাদের ব্যবহৃত তৈজসপত্র সহ এবং নবাবদের যারা স্ত্রী ছিলেন তাদেরও সমস্ত কিছু সামগ্রিক বিষয়টাই দেখানোর চেষ্টা করেছি। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই আপনারা এরকম ঐতিহ্যবাহী জায়গায় আসবেন, এসে ঘুরে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের আগের দিনের নবাবদের সহ তাদের ব্যবহৃত জিনিসপত্রের সহ সামগ্রিক একটা ধারণা পাবেন এবং আপনাদের যারা সন্তান আছে তাদেরকে নিয়েও আসবেন, এসে ঘুরে দেখে যাবেন। একটি ভালো লাগার মতো জায়গা, যেটা বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল আমরা ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি। তো আজকে বিদায় নিচ্ছি আমি এখান থেকে। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।